মোহনবাগান আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের টপে যাবে। না, সেটা হলো না, হলো উল্টোটা। যেরকমটা আমরা ভাবছিলাম যে আজকে যদি ডবল হেডার যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচে যদি প্রথম ম্যাচ ড্র হয় এবং দ্বিতীয় ম্যাচে যদি বেঙ্গালুরু জিতে যায়, লিগ পুরো জমে ক্ষীর। তো ভাই সেরকমটাই ম্যাচ হলো, যেই জামশেদপুরের বিরুদ্ধে ধারে ভারে বহুগুণ এগিয়ে মোহনবাগান, কিন্তু মোহনবাগান জামশেদপুরের ঘরের মাঠে 900 দিন হয়ে গেল ম্যাচ জেতেনি। তো আজকেও কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, সেই ম্যাচ নিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। আজ ডার্বি ম্যাচ ছিল, সেই ম্যাচেও দারুণ রেজাল্ট হয়েছে। ইস্ট বেঙ্গল শিবিরেও বেশ কিছু চিন্তার কারণ আসছে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি কথা বলি আজকের ম্যাচ নিয়ে, তো আজ বিকেল যে ম্যাচটা ছিল সেখানে জামশেদপুরের ঘরের মাঠে মোহনবাগান মুখোমুখি হয়েছিল। তো জামশেদপুর দলের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাটাকিং লাইনের প্লেয়ার মাধি তালাল এই ম্যাচের জন্য ছিল না, সে ইনজুরির মধ্যে রয়েছে, সে রিকভারি করছে। কিন্তু তারপরও জামশেদপুরকে তাদের ঘরের মাঠে হারাতে ব্যর্থ মোহনবাগান। আজকে লিস্টন ওই 15 মিনিটের মাথায় অসাধারণ অবিশ্বাস্য অতুলনীয় গোলটা ছাড়া মোহনবাগান দলের কিচ্ছু ছিল না। হ্যাঁ, মোহনবাগান দলের কিচ্ছু ছিল না। যেই জায়গা থেকে ম্যাকক্লারেন ভাই মিস করেছে, মানে ম্যাকক্লারেন নিজেও অবাক যে এখান থেকে কি করে মিস হতে পারে। ওপেন নেট, কেউ তাকে প্রেস করছে না, তার বল কোথায় পায়ে লাগলো জানি না, বল বেরিয়ে গেল। দেখে মনে হলো যেন কোনো ডিফেন্ডার একদম দাগ লাইন থেকে বল ক্লিয়ার করলো, সেরকম একটা পজিশন থেকে সে সুযোগ মিস করে। আজকে মোহনবাগান টোটাল 4টে শট অন টার্গেট রেখেছে, জামশেদপুর সেখানে গিয়ে 3টে শট অন টার্গেট রেখে দিয়েছে। আজকে প্রচণ্ড পরিমাণে দেখতে গেলে প্লেয়ারদের মধ্যে সেই মোটিভেশনের কোথাও যেন মনে হচ্ছিল অভাব, যে হ্যাঁ প্লেয়াররা ভালো কিছু করতে পারে, সেরকম কিচ্ছু নয়। দেখে একটা প্লেয়ারকেই ভালো লাগলো, সেটা হচ্ছে আপুইয়া। মাঝ মাঠে যেভাবে কন্ট্রোল করে সে খেললো, বারবারই কিন্তু অ্যাটাকে সাহায্য করছিল, ডিফেন্সে এসেও কাজ করছিল। আর অপরদিকে প্রণয় হালদার, সেও মিডফিল্ডে কিন্তু দুর্দান্ত খেলেছে। এই বয়সে এসেও প্রণয় যে পারফরমেন্সটা তুলে ধরছে সেটা কিন্তু সত্যিই খুবই প্রশংসা করতে হবে প্রণয়ের জন্য। এবং আজকে ভিশালকে সেইভাবে প্রথম দিকে তো পরীক্ষার মুখে পড়তেই হয়নি, বেশ কয়েকটা ক্রস সানানের কাছ থেকে আসে, সেগুলো পুরোপুরি ভিশালের হাতে যাচ্ছিল। ডিফেন্ডারদের এমন কিছু চাপে পড়তে হয়নি। একটা ক্ষেত্রে গিয়ে অ্যালবার্টো রড্রিগেজ ইয়েলো কার্ড দেখে মাথা গরম, এছাড়া কিছুই নয়। ওই জায়গাতে ইয়েলো কার্ড কনসিড করারও কোনো দরকার ছিল না, কারণ জামশেদপুর পারছিল না। জামশেদপুর যেটা করছিল সেটা হচ্ছে যে নাও তোমরা অ্যাটাক করো, আমরা সামলে দেবো, সেই কাজটাই করছিল। যে গোলটা লিস্টনের বললাম না, এটা ব্রিলিয়ান্ট গোল ছিল। এখানে ডিফেন্ডার, গোলকিপার কারো কিচ্ছু করার ছিল না, সেখানে দাঁড়িয়ে গোল খাওয়া ছাড়া কিছু করার ছিল না, সেটাই হয়েছে। বাদবাকি সময় যে খেলাটা খেলেছে মার্ক জোথানপুইয়া, বারবারই লিস্টন বা মানভীররা যখন উইং বরাবর অ্যাটাক করছে তাদের একদম মাথা ঠান্ডা করে কোনো রকমভাবে ফার্স্ট টাইম চ্যালেঞ্জ নয়, সুন্দরভাবে সেখান থেকে বল নিয়ে সামনের দিকে অ্যাটাকে বল বাড়ানো, এটা কিন্তু আজকে মার্ক জোথানপুইয়া দুর্দান্ত করেছে। তো মার্কের মেন পজিশনই হচ্ছে এই যে সাইড ব্যাক, সেখানে সে যথেষ্ট উন্নতি করছে ওয়েং কোয়েলের আন্ডারে, সেটা বলতেই হয়। আজকেও ইমপ্রেসিভ মার্ককে লেগেছে। এবং যেখানে স্টিফেন এজে রয়েছে, প্রতীক রয়েছে, তাদের ডিফেন্স যে কতটা রক সলিড হবে সেটুকু আমরা জানি। তো সেইভাবেই কিন্তু যে হ্যাঁ তোমরা খেলো, আমরা তো গোল হতে দেবো না, সেখানে বারবারই প্রতীক চৌধুরী ডিফেন্সের নেতৃত্ব দিয়েছে রীতিমতন। আজকে আমি তো বলবো প্রতীক ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স মোহনবাগানের বিরুদ্ধে সে করেছে জামশেদপুরের জার্সি গায়ে। হ্যাঁ, স্টিফেন এজেও ভালো প্লেয়ার, কিন্তু স্টিফেন এজেকে আজকে সেই এজে সুলভ মনে হচ্ছে না। কয়েকবার কিন্তু স্টিফেন এজে বল পায়, সামনে অ্যাটাকের জন্য এগিয়ে আসে। তো যখন জামশেদপুর পিছিয়ে ছিল ফার্স্ট হাফে, তো পিছিয়ে থাকে, সেকেন্ড হাফেও পিছিয়ে থাকে একদম 90 মিনিট পর্যন্ত। ওয়েং কোয়েলকে অন্যান্য ম্যাচে আমরা দেখি 80-85 মিনিট থেকেই স্টিফেন এজে স্ট্রাইকার পজিশনে চলে যায়। আজকেও গেছে, সেটা কিন্তু 90 মিনিটের পর শেষে অ্যাডেড টাইমে, যে না মোহনবাগান বড় দল, তারা এগিয়ে রয়েছে, আগে আমরা অন্তত গোল খাবো না, তারপরে অ্যাটাক করব, একটা গোলের ব্যবধান তো ঠিক মুছে ফেলবো। সেই জায়গাতেই বেশ কয়েকটা চেঞ্জ কিন্তু আমরা দেখতে পেলাম। ওয়েং কোয়েল একসাথে 3টি পরিবর্তন করলো, সেখানে পরিবর্তনগুলোর পরেই কিন্তু ম্যাচ পুরো বদলে গিয়েছিল, সেটুকু বলতেই হবে। যে মাঝখানে যে পুইয়া বলে যে প্লেয়ারটা নামলো, ভাই কি কোয়ালিটি প্লেয়ারটার, এত সুন্দর বলের প্রতি দক্ষতা। সেও একটা ওপেন চান্স পেয়েছিল, সানান বল তৈরি করে দিয়েছিল, হ্যাঁ গোল করতে ব্যর্থ হয়েছে, কিন্তু সে নেমে পুরো মাঝমাঠ পুরো বদলে দিয়েছিল। অসাধারণ খেলেছে। এবং আমাদের বাংলার ছেলে ঋত্বিক দাস, হ্যাঁ সে বাংলার দলে সুযোগ পায় না, জামশেদপুরে সে সুযোগ পায় এবং দীর্ঘদিন ধরে জামশেদপুরে সে ভালো
করছে, ইনজিওর্ড ছিল তারপরও জামশেদপুর তাকে ব্যাক করেছে এবং আজকের ম্যাচে ঋত্বিক দাস হয়ে গেল সুপার সাব। এলেন, দেখলেন, গোল করলেন, দলকে নিশ্চিত হার থেকে বাঁচিয়ে দিল, টিমকে পুরো সেভ করলো। কারণ আজকের ম্যাচ হেরে গেলে অনেকটা চাপে জামশেদপুর পড়ে যেত, কারণ শেষের কয়েকটা ম্যাচ জামশেদপুরের ভালো যায়নি। তো আজকের ম্যাচ ড্র হওয়ার দরুন যেটা হলো সেটা হচ্ছে পয়েন্ট টেবিল জমে ক্ষীর। মুম্বাই হ্যাঁ অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে, তারা 6 ম্যাচে 14 পয়েন্ট। বাকি দলগুলোর কথা বললে সেখানে মোহনবাগান, জামশেদপুর তারা কিন্তু 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়েই থাকলো। ব্যবধান কিন্তু কমে এলো। পরে ইস্টবেঙ্গলের মতন দল বা পাঞ্জাবের মতন দল তারা 11 পয়েন্টে রয়েছে, তারা যদি ম্যাচগুলো জিততে পারে তারাও কিন্তু গোল ডিফারেন্স ভালো থাকলে সেই 3 নম্বর পজিশন পর্যন্ত যেতে পারবে, কারণ মোহনবাগানের গোল ডিফারেন্স অনেক বেটার। ইস্টবেঙ্গল যদি 3 পয়েন্ট পায়, ইস্টবেঙ্গল আবার 2 নম্বর পজিশন পর্যন্ত উঠে আসতে পারবে। তো আজকে এই জায়গাগুলো যেটা মনে হলো যে সের্জিও লোবেরার ওভার কনফিডেন্স, একটা গোল করে দিয়েছি, আমাদের কাছে এত প্লেয়ার রয়েছে, ঠিক ম্যাচ বার করে নেব। ভাই সাহালকে কেন ব্যবহার করে না আমি বুঝি না, কেন সুহেল ভাটকে ব্যবহার করে না আমি বুঝি না। সেখানে জেসন কামিংস বা ডিমি পেট্রাটোস মানেই যে তাদের ব্যবহার করতে হবে, বাদবাকিরা সবাই খারাপ, এটা কিন্তু ঠিক না। ডিমি পেট্রাটোস যেখান থেকে সুযোগ পেয়েছিল ওখান থেকে 1 টার্গেট অন্তত রাখার দরকার ছিল। কি করলো ডিমি? গিয়ে নাও গদাম করে গায়ে মেরে দিল, কিছুই হলো না। সুহেল ভাট সুযোগ পায় না, সাহাল সুযোগ পায় না, এদের সুযোগ দিতে হবে। প্লেয়ার চেঞ্জ, প্ল্যান বিতে একটু তাড়াতাড়ি শিফট হওয়াটা দরকার। হ্যাঁ লোবেরাকে আমি কোচিং শেখাবো না, কিন্তু এগুলো একটু দৃষ্টিকটু লাগছে, যেহেতু অপশান আছে ব্যবহার করা যেতেই পারে। যাই হোক, কোচ সেটা ভালো বুঝবে এবং কোচের মতন সিদ্ধান্ত নেবে যে কি করণীয়, কি করতে হবে, সেটা কোচ ভালো বুঝবে। তো আজকের ঋত্বিক কিন্তু সুপার সাব হলো মোহনবাগানের বিরুদ্ধে গোল করে, এবং রীতিমতন কিন্তু 2 পয়েন্ট মোহনবাগানকে পেতে দিল না, তারাও 1 পয়েন্ট পেলো, পয়েন্ট ভাগাভাগি করে নিল। এরকমই কিন্তু আজকে ম্যাচ হয়েছে। কিন্তু আরও একটা ম্যাচ ছিল যেই ম্যাচের দিকে আমি তো নজর রেখেছিলাম, গোয়ার মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। সেখানে প্রথমেই 3 মিনিটের মাথায় ক্যাপ্টেন লিডার সুনীল ছেত্রী সে গোল করে বেঙ্গালুরুকে লিড এনে দেয়। একদম আবার ম্যাচের শেষের দিকে এসে নামগিয়াল ভুটিয়া সে কিন্তু গোল করে। আজকে আমি বলবো যে খেলেছে কিন্তু দুটো দলই একদম সমান খেলেছে, দুটো দল 10টা করে শট করেছে, শট অন টার্গেটও সমসংখ্যক ছিল, কিন্তু বেঙ্গালুরুর যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স সেটা কিন্তু গোয়াকে টক্কর দিয়েছে। বিদেশি প্লেয়ারদের যে তফাৎ সেটা কিন্তু বেঙ্গালুরুকে হেল্প করেছে, এবং আজকের ম্যাচে এই যে 2-0 গোলের জয় তাদের কিন্তু অনেকটা বুস্ট দিল। তারাও কিন্তু এবার চলে এলো সেই টাইটেল রেসের মধ্যে, তাদেরও 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 14 পয়েন্ট নিয়ে তারা জামশেদপুরের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ জামশেদপুরের বিরুদ্ধে হেড টু হেডের রেকর্ডে তারা পিছিয়ে থাকার জন্য তারা 3 নম্বর পজিশনে রয়েছে, বা গোল ডিফারেন্সের জন্য যদি দেখো তো গোল ডিফারেন্স বেঙ্গালুরুর ভালো রয়েছে, কিন্তু হেড টু হেডের জন্যই 3 নম্বর পজিশনে রয়েছে, তা নাহলে তারা সেই 3 নম্বর পজিশনে মোহনবাগানের তলায় চলে এসেছে। তো লড়াই কিন্তু জমে গেছে। উপরের দিকের 2, 3, 4 তাদের 7টা করে ম্যাচ খেলে 14 পয়েন্ট, এবং 5, 6 যে দুটো দল রয়েছে তারা 6টা করে ম্যাচ খেলে 11 পয়েন্ট। অর্থাৎ ইস্টবেঙ্গল বা পাঞ্জাব যদি ম্যাচ শেষে তারা যে পরের ম্যাচটা খেলবে সেগুলো জিতে যায়, তাহলে আরও লিগ জমে যাবে। তো এটাই হচ্ছে এবছরের ছোট লিগের ফরম্যাট, এবং এখানে অবশ্যই প্রথমের দিকে 6-7টা দল কিন্তু এখনও পর্যন্ত খুব ভালোভাবে ছন্দে রয়েছে, তাদের জেতার মতন জায়গা রয়েছে সেটুকু বলাই যায়। এর সাথে সাথে যদি আমরা কথা বলি আজকের ডার্বি ম্যাচ নিয়ে, অনূর্ধ্ব 16 দলের ডার্বি ছিল, সেখানে আজকে ইস্টবেঙ্গলের ঝড়, সেখানে আমরা শিশির সরকারের জোড়া গোল, আকাশ মণ্ডল একটি গোল করে 3-0 গোলে মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে দিয়ে বড় ম্যাচ কলকাতা ডার্বি ছোট ভাইগুলো কিন্তু জিতে নিয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গলের আজকে ক্লোজ ডোর অনুশীলন ছিল, সেই অনুশীলনে কিন্তু চোট পেয়েছে ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ। হ্যাঁ প্র্যাকটিসে এরকম চোটাঘাত থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তারপর তাকে নিয়ে কোনো রকম রিস্ক নেওয়া হয়নি, সে সোজাসুজি ড্রেসিং রুম তারপর হোটেলে ফিরে যায় কিছুটা খোঁড়াতে। প্রাথমিকভাবে খুব একটা সিরিয়াস বলে কিছু মনে হয়নি। তো আরও ডিটেলে আপডেট নেওয়ার চেষ্টা করব যে ঠিক তার কী হয়েছিল না হয়েছিল। এখনই চিন্তা করার মতন কিছু নেই যে হ্যাঁ সে এই হয়েছে তাই হয়েছে, প্যানিক করার মতন কিছু নেই, অপেক্ষা করো, খুব একটা খারাপ কিছু হয়নি বলেই শোনা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।